ডিজি মহোদয় যখন অফিসে ছিলেন তখনই কিন্তু এটা দখল করে নিয়েছিল। এই সংবাদটা কোনো সৈনিক বা আরএসইউ বা রেজিমেন্টাল পুলিশ কেউ কিন্তু কাউকে বলে নাই। আপনাদের একটা ক্লু আমি আজকে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু টিভিতে প্রকাশ করা হয়েছে, ডাইরেক্ট প্রচার করা হয়েছে। এটা কেন করা হয়েছিল? আমি ওই দিনকে কথা বলার জন্য আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তখন আমার প্রায় মনে হতো আমার মরে যাওয়াই ভালো ছিল। ওই দিনের ঘটনা যদি আমি সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা এটা। আপনারা সবাই জানেন যে 24 তারিখে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। 24 তারিখে প্রধান যে প্যারেডটা কিন্তু 24 তারিখে হয়েছিল। আপনাদের একটা ক্লু আমি আজকে দিচ্ছি, বিডিআর অনেক অনুষ্ঠান হয়েছে, কোনোদিন কিন্তু বাংলাদেশ টেলিভিশন সরাসরি প্রচার করে নাই। কিন্তু ওই দিনের 24 তারিখে যে প্যারেডটা হয়েছিল, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু টিভিতে প্রকাশ করা হয়েছে, ডাইরেক্ট প্রচার করা হয়েছে। এটা কেন করা হয়েছিল আমি এখন পর্যন্ত এটা বের করতে পারি না। কারণ বিএমএতে যে সবচেয়ে বড় প্যারেড কমিশন হয়, সেটাও কিন্তু টিভিতে সরাসরি প্রচার করা হয় না। 23 তারিখে দুপুরে ভাত খাচ্ছিলাম, ওই সময় আমার কাছে টেলিফোন আসলো। আমি যেহেতু G1 কমিউনিকেশন ছিলাম, ওখানের কমিউনিকেশনটা আমি দেখতাম। আমাকে টেলিফোন করে বলা হলো যে তাড়াতাড়ি আসো, ডেডিকেটেড লাইন দিতে হবে, বিটিভি আসবে, এটা আগামীকাল অনুষ্ঠানটা প্রচার করা হবে। এটা কিন্তু কোনো লেটার ফেটার কিচ্ছু ছিল না কিন্তু। তো আমি তাড়াতাড়ি আসলাম, এসে আমার এক্সচেঞ্জের মাধ্যমে আমি ওই বিটিভিকে সরাসরি 2টা ডেডিকেটেড লাইন দিলাম, যেটার মাধ্যমে তারা ওই 24 তারিখের প্যারেডটা প্রচার করবে। কিন্তু আমি কিন্তু এটা সবাইকে প্রশ্ন করেছি। এরপরেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওই প্যারেডে গিয়েছেন, সেটা কিন্তু প্রচার করা হয় না টিভিতে, কিন্তু ওইটা কিন্তু প্রচার করা হয়েছিল। এটার কারণ কি? এটা 2টা কারণ হতে পারে। যে 24 তারিখের প্যারেডটা টিভি একটা শক ইফেক্ট হিসাবে কাজ করেছে, যাতে যদি কোনো অঘটন ঘটাতে চাই, কারণ ওই দিনকে তো প্ল্যান ছিল না 24 তারিখে ঘটনাটা ঘটানোর। যদি না ঘটায় সেই কারণেই হয়তো সরাসরি টিভিতে এটা প্রচার করা হয়েছিল। নাহলে আজ পর্যন্ত কিন্তু টিভিতে সরাসরি কোনো প্রোগ্রাম কিন্তু বিডিআর প্রচার করা হয়নি। 25 তারিখে আমাদের দরবারটা কিন্তু হওয়ার কথা ছিল সকাল 8টায়। আপনারা এখানে শহীদ পরিবার যারা আছেন অনেকেই জানেন, 24 তারিখ রাত্রে যে টাট্টু শোটার ফাইনাল রিহার্সাল হয়েছিল অনেক রাত পর্যন্ত। ওইখানে আমরা সবাই গ্রাউন্ডের থেকে আস্তে আস্তে 12টা, 12:30, এবং যারা আমাদের লোকজন ছিল, বিশেষ করে আমি যেহেতু আমাদের ইকুইপমেন্টটা আমার ইউনিট দিত, সেই কারণে আমি আসছি অনেক রাতে। তো এইটা যে 8টা থেকে পরবর্তীতে 9টায় হয়েছে, এটা কিন্তু আমি জানতাম না। তো যথারীতি সকালবেলায় যখন আমার গাড়ির আসলো নিতে, আমার রানার বললো, স্যার এই দরবার পিছিয়ে 9টায় হয়েছে। তাই বললাম এটা কখন হলো? বললো স্যার রাত্রে এটা অর্ডার হয়েছে, আদেশ হয়েছে। তো যাক আমি অফিসে রিং করলাম, বললো হ্যাঁ স্যার 9টায়। তো আমি যেহেতু রেডি হয়ে গেছি, আমি আর দেরি না করে আমি অফিসে চলে গেছি। অফিসে যাওয়ার পরে আমার কোর্সমেটই ছিল আমার কমিউনিকেশন ডাইরেক্টরের পরিচালক, তাকে আমি বললাম তুই যাওয়ার সময় আমাকে দরবারে নিয়ে যাস, আমি আর আমার গাড়ি আলাদাভাবে নেব না। ও বললো আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই এখন যে আপনাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, উনি আমাকে কল করলেন। উনি কল করে বললেন যে জামাল তুমি কি আজকের পেপার দেখেছো? না স্যার, একটা পেপার দেখেছি, আমাদের সময় বাকি সব পেপার দেখি নাই। তো উনি আমাকে বললেন যে নয়া দিগন্ত পেপারে দেখো তোমার একটা ভালো ছবি আসছে, এবং তুমি রাইফেলস পদক, আমি ওইদিকে হায়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলাম 24 তারিখ তারিখে। তো উনি আমাকে কংগ্রেচুলেট করে টেলিফোন রেখে দিলেন। এরপরেই কিন্তু আমি আর মশিউর, আমার কোর্সমেট, আমার খুব ক্লোজ কোর্সমেট, আমরা দরবারে গেলাম। দরবারে যেহেতু আমি যেটার জন্য গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড হায়েস্টটা পেয়েছিলাম, ওই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের আরও যারা রাইফেলস মেডেল যেটা ডিজি কর্তৃক পাবে, তারাও বিভিন্ন ইউনিট থেকে আসছিল। তাদের সাথে আমি কথা বলতে বলতে কর্নেল আজম স্যার ছিলেন, আরও অনেকে ছিলেন, সবার সাথে বসে আমরা গল্প করতেছিলাম। এর মধ্যে ঠিক যখন 9টা বাজার 2-3 মিনিট আগে, 5 মিনিট আগেই আমার কোর্সমেট, আরেক কোর্সমেট এলাহি কর্নেল মুজিব স্যারকে প্যারেড হস্তান্তর করল। আই এম এক্সট্রিমলি সরি। মুজিব স্যার প্যারেডটা নেওয়ার পরে আমরা সবাই অপেক্ষা করতেছি যে ডিজি আসবেন। আপনাদের এখানে একটা কথা আমি বলে রাখি, ওই সময় আমরা জানতাম না ডিজি যখন অফিসে ছিলেন তখনই কিন্তু ডিজির অফিস থেকে মাত্র 50 গজ দূরে আমাদের মেইন কোয়ার্টার গার্ড, যেখানে আমাদের ফার্স্ট লাইন অ্যামুনিশন সহকারে অস্ত্র কোয়ার্টার গার্ডে ছিল।
উনি আসার আগেই কিন্তু এই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার্ড বাই দি রিবেল গ্রুপ, যারা দিনকে যে অঘটন ঘটিয়েছে এটা কিন্তু ডিজি মহোদয় যখন অফিসে ছিলেন তখনই কিন্তু এটা দখল করে নিয়েছিল। তো এই সংবাদটা কোনো সৈনিক বা আরএসইউ বা রেজিমেন্টাল পুলিশ কেউ কিন্তু কাউকে বলে নাই তারা। ডিজি কিন্তু যখন প্যারেড আমাদের দরবার হলে আসেন তখন কিন্তু অলরেডি কোয়ার্টার গার্ড ইজ ক্যাপচার্ড, এটা কিন্তু জানা গেছে আফটার তদন্ত করার পর। ওখানে কারণ ওই কোয়ার্টার গার্ডে একজন অফিসার ওদিনকে অন ডিউটি ছিলেন, তাকে বেঁধে একটা খাটের তলায় রেখে দেওয়া হয়েছে। তার স্টেটমেন্টে পেয়ে গেছে যে সে 9টার আগেই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার্ড। ডিজি আসলেন, ডিজি এসে কর্নেল মুজিব স্যারের কাছ থেকে প্যারেড হস্তান্তর করলেন। যথারীতি আমাদের যে পেশ ইমাম আছে উনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দরবার শুরু হলো। এই পেশ ইমামও কিন্তু হার্ট অ্যাটাকে তার 1 মাস পরেই কি উনি মারা গেছেন। এই দরবার শুরু হলো। প্রথমেই ডিজি আমাদের প্যারেডটা 24 তারিখে খুব সুন্দর হয়েছে, প্রধানমন্ত্রী খুব ভালো বলেছেন। এগুলো বলার পরেই উনি প্রসঙ্গ সরাসরি ডাল ভাতে নিয়ে আসলেন। উনি ডাল ভাতের সম্পর্কে একদম ক্লিয়ারলি বললেন যে তোমাদের অনেকে এই ব্যাপারে অনেক কিছু সন্দেহ আছে, আমি ক্লিয়ার করে দিতেছি আমরা টোটাল ব্যবসা করেছি 400 কোটি টাকা। এর মধ্যে সরকারের কাছ থেকে সব লোন নিয়ে অলরেডি সরকারের কাছ থেকে যে লোন নিয়েছিলাম সেগুলো আমরা পরিশোধ করে দিয়েছি। অল্প কিছু বাকি আছে, আমাদের স্টোরে অনেক মালামাল আছে, সেগুলো বিক্রি করে আমরা সরকারের টাকা ফেরত দিয়ে দেবো। এরপরে যে টাকাগুলো থাকবে সেগুলো সব টাকা সৈনিকদের ওয়েলফেয়ার বাবদই খরচ করা হবে এবং তোমাদের ওয়েলফেয়ার ফান্ডে যাবে। একদম স্পষ্ট আমার মনে আছে উনি এটা বলছেন। এবং এটাও বললেন যে দেখো তোমরা যারা সরাসরি এই ডাল ভাতে অংশগ্রহণ করেছো তাদেরকে ফুলভাবে দিয়ে দেওয়া হয়েছে, আর যারা করোনি তাদের উপর 10% হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। অতএব এইটা নিয়ে তোমাদের কোনো দুঃখ প্রকাশ বা মনে ক্ষোভ থাকা উচিত না। এই কথাগুলো বলতে বলতেই কিন্তু আপনারা যদি দরবার হলে কেউ যেয়ে থাকেন, যেখান থেকে কোনো অনুষ্ঠান হলে যেখান থেকে খাবারগুলো আসে, অর্থাৎ স্টেজের দিকে এইদিকে মুখ করলে বাম দিক থেকে যে খাবার আসে, ওখান থেকে একটা সৈনিক প্রথমে দৌড়ে স্টেজে উঠলো। দেখ যে সোলজার কিন্তু স্টেজে কিন্তু দাঁড়ায় নাই, সে কিন্তু এসে আমি দেখতে পেলাম সে দৌড়ে পালায় চলে গেল। কোন দিকে গেছে এটা খেয়াল করে। দ্বিতীয় ম্যান যে আসলো সে এসে কিন্তু ডিজির পিছনে দাঁড়ালো, তার কাছে অস্ত্র ছিল, কিন্তু সে ডিজিকে কিন্তু মারবে বলে কোনো কিছু করেনি। কিন্তু সে এসে এত ভয় পেয়ে গেছে যে সে সেন্সলেস হোক বা না হোক সে কিন্তু মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে আমরা যেহেতু মিড ক্যারিয়ার অফিসার ছিলাম, আমরা মিড লেভেলে অফিসার হওয়ার জন্য আমরা মাঝামাঝি জায়গায় বসছিলাম। আর কর্নেল মুজিব স্যাররা সবাই প্রথম সাইড স্বাভাবিক, ওনারা সিনিয়র ছিলেন, ওনারা এইভাবে বসা ছিলেন। তো কর্নেল আনিস ছিল, কর্নেল মুজিব স্যার ছিলেন, আরও যারা ছিল সবাই হলো দ্রুততার সাথে। আর স্টেজে শুধু আমাদের ডিডিজি বাড়ি স্যার ছিলেন, ওই চেয়ারটা ওইভাবেই ইয়ে করা ছিল। ওনারা দ্রুত যে ওই যে সৈনিকটা গেছে ওকে ওখান থেকে সরাই নিয়ে আসছেন এবং ডিজিকে অনেকটা শেল্টার দিয়ে, যেভাবে আমাদের প্রোটেকশন দেওয়া হয় ওই প্রোটেকশন দিয়ে ডিজিকে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আর ওই সৈনিকটাকে আলাদা করে নিয়ে ওরই বুট খুলে বুট লেজ দিয়ে পা এবং হাত বেঁধে ফেলে মাটিতেই শোয়া ছিল। তো এর মধ্যে আমি আমার স্টেজে উঠে গেলাম। স্টেজে উঠে যে হলো ডিজি তখন টেলিফোনে কারোর সাথে কথা বলতেছিলেন। কার সাথে কথা বলছেন ওই মুহূর্তে আমি ঠিক জানি না। উনি জাস্ট বলতেছিলেন যে সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক হয়তো কিছু অঘটন ঘটানোর চেষ্টা করতেছে, তো পারলে সেনাবাহিনী পাঠানোর জন্য উনি কাকে যেন বলছেন, বাট এটা আমি তখন জানি না। পরবর্তীতে আমি জানি কার সাথে উনি কথা বলেছেন, কিন্তু ওই সময় কার সাথে কথা বলছেন আমি ঠিক জানি না। এর মধ্যে কে যেন ওনাকে বললেন যে স্যার গাড়ি বাইরে আছে, আপনি স্যারের অফিসে চলে যান। তো উনি কিছুটা রাগত স্বরেই বললেন যে why should I go? Please call everybody to come back over here and try to motivate them. এই বলে কর্নেল মুজিব স্যার এবং কর্নেল মুজিব স্যারের আন্ডারে যে কয়টা ব্যাটালিয়ন ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট and try to motivate them and bring them in the দরবার হল for the দরবার। এটা বলার পরে আমার এখনও চোখে ভাসতেছে যে কর্নেল মুজিব স্যার এবং আমার কোর্সমেট বদরুল, আমার কোর্সমেট এনায়েত, সাথে আরও যারা ব্যাটালিয়ন কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে বেরোয় গেল, আর তাদের সাথে আবার দেখা হয় নাই। পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটেই মেরে ফেলা হয়েছে। এইভাবে আমরা স্টেজে যখন ওখানে ওনার সাথে বসেছি সেই মুহূর্তে একটা ফায়ারের শব্দ
যেখানে গাড়ি ঘোড়া থামে ওই দিক থেকে একটা আসছে। তো আমরা হঠাৎ তাকালাম হলো ওই ডান দিকে একটা মাঠ আছে, মাঠের দিকে। তো ওখানে দেখলাম যে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে প্রায় 6-7 জন বা 8 জন হতে পারে, যে সৈনিক, মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে। আমরা তখন, আমি ছিলাম, কর্নেল গুলজার ছিল, এরশাদ স্যার ছিল, কর্নেল আজম স্যার ছিল, আরও কয়েকজন ছিল। সবাই মিলে আমরা ওই জানলার কাছে যে আমরা বারবার বলতেছিলাম যে তোমরা গুলি করো না, তোমরা চলে যাও, এটা কেন গুলি করতেছো? কিন্তু ওই সময় যে গুলিটা ওরা করতেছিল, আমার অভিজ্ঞতার অনুযায়ী, আমি সব জায়গায় বলেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন দিয়ে ফায়ার করতেছিল না। এটা ব্ল্যাঙ্ক অ্যামুনিশন দিয়ে, ব্ল্যাঙ্ক অ্যামুনিশন যেটা আমরা ট্রেনিংয়ের সময় ব্যবহার করি, সেটা ব্যবহার করতেছিল। তো তাদেরকে বারবার, যেহেতু ওরা ব্ল্যাঙ্ক অ্যামুনিশনে ফায়ার করতেছিল, তো ফায়ারের গুলিগুলো কিন্তু আমাদের গ্লাস পর্যন্ত আসতেছিল না। সেই জন্য আমরা গ্লাসগুলো খুলে আমরা সবাই ওদেরকে নিষেধ করছিলাম যে চলে যাও, এগুলো এসব ফায়ার টায়ার করো না। ওরা কিন্তু আমাদের থেকে কথায় কোনো ভ্রুক্ষেপই করতেছিল না। এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি, এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যে এটা বিডিআর হাসপাতালের পিক আপ ছিল। ওই পিক আপে করে সম্ভবত অ্যামুনিশন এসে ওখান থেকে কিছু লোক নেমে দ্রুততার সাথে সোলজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশনগুলো দিল, একদম আমার চোখে দেখা। তো ওইখানে দেওয়ার পরেই তখন ওরা আবার লোড করে যখন ফায়ার করা শুরু করলো, তখন কিন্তু ওই ফায়ারগুলো আমাদের গ্লাস ভেদ করে এই দরবার হলে ঢোকা শুরু করলো। তো ওই দরবার হলে যখন গ্লাসে আসতেছে, তখনও আমরা জানলা পাশে কয়েকজন ছিলাম, আর কিছু অফিসার। ওই গ্লাসগুলো ছিল প্রায় 3.5 ফিট 4 ফিট ওয়ালের উপরে গ্লাস ছিল, তারা সব নিচে নেমে গেল। আমরা যেহেতু কথা বলতেছিলাম, তো এরশাদ স্যার আমাকে দূর থেকে বললো যে জামান তুমি তাড়াতাড়ি চলে আসো, পিছিয়ে আসো। আমি তখন পিছনে তাকাই, দেখলাম যে এরশাদ স্যার ওই আমাদের বড় পিলার আছে, পিলারের পিছনে নিয়েছে। আজম স্যারও ছিল, আজম স্যারও আমাকে চিল্লার বললো যে জামান আর থেকো না, ফায়ার হচ্ছে, তুমি পিছিয়ে চলে আসো। তখন আমি, গোলজার, তারপরে কর্নেল এন্দার, আর কেউ ছিল, আমার সবার নামগুলো এখন কিন্তু মনে নাই। আমরা তখন আস্তে করে মাথা নিচু করে একটু ক্রলিংয়ের মতো ভাগ করে ওই পিলারের পিছনে আসলাম। আসার পরে যেহেতু এরশাদ স্যার ওখানে আমাদের মধ্যে অনেক সিনিয়র ছিলেন, স্যার বললেন যে চলো আমরা এখানে থাকবো না, চলো স্টেজে উঠে যাই। তখন কিন্তু স্টেজে যারা ছিল তারা কিন্তু স্টেজ থেকে ভেতরে যে মেন স্টেজ যেটা, সেই স্টেজে কিন্তু চলে গেছে। এবং ওই স্টেজের উপরে কিন্তু একটা মোটা ভ্যালভেটের একটা বড় পর্দা ছিল, কিন্তু অনেক মোটা, যেটা নর্মালি বড় স্টেজের হয়। আমরা তাকে দেখলাম যখন সামনে দরবারের ডিজি বসেছিলেন, সেখানে কিন্তু কেউ নাই। তারপরে আমরা স্টেজে আমরা যখন চলে যাচ্ছি, সবাই মিলে আমরা একটু নিচু হয়ে ওই স্টেজের দিকে উঠতে গেলাম। আমি যখন উঠতে যাই, তখন দেখলাম যে ওই সৈনিকটা তখনও ওই মাটিতে শোয়া আছে। ওর নাম পরে জেনেছে সিপাহী মঈন। কোথায় থেকে যেন আমার পাশে দেখলাম ডিওটি কর্নেল আনিস। তখন কিন্তু আমাদের অফিসাররা সবাই কিন্তু ওই ইয়ের পর্দার ভেতরে ঢুকে গেছে। তো আমি আনিস স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার একে কি করব? স্যার বললো যে ধরো। আমি সম্ভবত পা ধরলাম, আর স্যার হাত ধরে ওকে ধরে ওই কোনো রকমের পর্দার ওই পারে নিয়ে গেলাম। নিয়ে যেয়ে ও তো মরার মতো পড়ে রয়েছে, সেন্সলেস কি বলতে পারবো না, বাট ও পড়ে গেছে, ও সারা শব্দ কিছুই করতেছে না। ওকে পর্দার ভেতরে নিয়ে গেলাম। ভেতরে ঢুকেই দুইটা উইং ছিল, দুইটা উইংয়ের মধ্যে বাঁদিকে উইং একটা ছিল, ডান দিকে উইং ছিল। তা আমি কী কারণেই হোক আমি বাঁদিকের উইংয়ে চলে আসছি। তো বাঁদিকের উইংয়ে আমি যে দেখলাম যে ওখানে ডিজি আছেন, ডিডিজি আছেন, কর্নেল এরশাদ স্যার আছে, অনেকেই আছে, আমার পরিচিত অনেকেই আছে। আর উল্টা দিকে ছিল আরও অনেক অফিসার, যেটা দেখা যাচ্ছে না, কারণ ওই সময় নেমেই কর্নেল আনিস বলল যে এই অন্ধকার করে দাও। তো আমাদের ওখানে ওই কিছু লম্বা লম্বা বাঁশের কুঞ্চি ছিল, ওইটা দিয়ে আমরা সব লাইটগুলো কিন্তু ভেঙে ফেললাম। ভেঙে ফেলে কিন্তু ওই ঘরটা অন্ধকার করা হলো, যেন কেউ এসে ভেতরে দেখতে না পারে। এটা একটু জানা আপনাদের উচিত। ডিজিকে পাশে একটা চেয়ারে বসায় আমরা ডিজিকে সারাউন্ডিং করে দাঁড়াইছিলাম। এর মধ্যে আপনার আমি দেখলাম যে ওই আরপিজেসিও খুব আস্তে করে ওয়াকিটকি শুনতে। তো আমি তাকে বকা দিয়ে বললাম, এই এত আস্তে কি শুনতেছেন, জোরে দেন। তো জোরে যখন দিল, তখন শুনলাম যে সে ওই দিক থেকে আস্তে আস্তে যে অলরেডি অফিসার্স মেসে সব দখল করে নিয়েছে এবং গাড়ি ঘোড়া পুরাই দিতেছে, গেট দখল করছে। ও কোর্ট টোট থেকে সব অস্ত্র টস্ত্র বের করে যে যেমন ইচ্ছা
ফায়ার করতেছে, এটা কিন্তু ওই ওয়াকি টকির মাধ্যমে আমরা শুনলাম। এটা আমি আবার ডিওটিকে ডেকে এনে বললাম, স্যার দেখেন শুনেন এটা কি হচ্ছে। এই যে কেন্দ্রীয় সুবিধা মেজরের কথাটা আসলো না, নুরুল ইসলাম সাহেব উনি আমাদের সাথেই ছিলেন। উনি ওই যে ওনার ছেলে বলে গেল যে 5 মাস দেরি লাগছে তাকে। আমি প্রথম থেকেই বলে আসতেছিলাম যে ও আমাদের সাথে ছিল এবং আমাদের অনুমতিক্রমে, ডিজির অনুমতিক্রমে সে বাইরে যায় এবং আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন, সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। সাথে জাহিদিও গিয়েছিল, জাহিদি যেহেতু ওই পাশেই ছিল, ও বোধহয় চলে গেছিল। আমি বারবার বলতেছিলাম, কিন্তু ওই সময়ে যে ডিজি জেনারেল মইনুল ইসলাম ছিলেন বা অন্যান্য যারা ছিলেন তারা কেউ আমার এইটাকে অথরিটি হিসাবে নিতে চাচ্ছিল না। আমি বারবার বলছিলাম সে গেছে এবং সে মারা গেছে, তাকে এই শহীদের মধ্যে আনতে হবে তাকে। তখন এই পয়েন্টটা প্রতিদিন বিকালে আমাদের 5টার সময় একটা মিটিং হতো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা উত্তর দেওয়া হলো, যদি ওইখানকার বেঁচে থাকা কোনো অফিসার যদি নিজের দায়িত্ব নিয়ে একটা স্টেটমেন্টের মতো করে দেয় তাহলে পারেই ওনাকে শহীদের ঘোষণা করা হবে। তখন আমি ওনাকে একটা বিবৃতি দিই, যে বিবৃতিটি আবার আমাদের মিডিয়ার হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেইটাকে প্রসেস করে আনতে আনতেই 5 মাস দেরি হয়েছে। আমি জাস্ট হান্নানের সুবিধার জন্য বললাম, এই কারণে হয়েছে, কারণ আমি যদি স্টেটমেন্টটা না দিতাম তাহলে ওনাকে কিন্তু শহীদ হিসাবে ঘোষণা করা হতো না। কারণ উনি ছিলেন, আমি আমার চোখে দেখা, উনি আমাদের সাথেই ছিলেন। এই কারণে আমি তখন ইচ্ছাকৃতভাবেই বারবার বলেছিলাম এবং ওনাদেরকে দেওয়া হয়েছে।